এই ছেলে শপথবদ্ধ থাকা অবস্থায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে স্টেটমেন্ট করেছে তাদের নাকি ছিল সশস্ত্র যুদ্ধ করার, সশস্ত্র সংগ্রাম করার প্রস্তুতি ছিল। এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলা কোথায়? এই অস্ত্রগুলি তো দরকার। এই 7,500 অস্ত্র লুট হয়েছে 450টি থানা থেকে। এই থানার অস্ত্রগুলি, এর মধ্যে এসএমজি আছে, সাবমেশিন গান আছে, এই এসএলআর আছে, লাইট মেশিন গান আছে, তো এলএমজি আছে, এই অস্ত্র সহ আছে। তো এই অস্ত্রগুলি কোথায়? এই সজীব ভুইয়া জানেন কিনা? তিনি শপথবদ্ধ থাকা অবস্থায় বলেছেন। তাকে আমার মনে হয় ধরে আগে সেনাবাহিনীকে আমি অনুরোধ করব যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর যে শপথ নিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতার প্রতীক হচ্ছে বাংলাদেশ। আমরা বিরতির পরে এদেরকে আমি বলবো যে ওকে ধরে আগে জিজ্ঞেস করেন যে ওই অস্ত্রগুলো কোথায়। যেদিন হাসান আরিফকে এই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এটা বেসিক্যালি প্রধানমন্ত্রীর পরে দ্বিতীয় সর্বোচ্চ মন্ত্রণালয়, এটা থেকে হাসান আরিফের মতো একজন অভিজ্ঞ মানুষকে সরিয়ে এই পিচ্চি ছানাকে দিয়েছেন ডক্টর ইউনূস। তার নলেজের বাইরে তো এটা হয় নাই। তখনই আমি বলেছি যে ডক্টর ইউনূসের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। আমি ওই দিন থেকে শুরু করেছিলাম যে এটা ঠিক হয় নাই। এবং এই ছেলে সর্বশেষ তার কুমিল্লায় 2400 কোটি টাকা নিয়েছে, আর তার নিজ উপজেলায় মুরাদনগরে নিয়েছে 453 কোটি টাকা, মানে 450 কোটি টাকার উপরে। আমি খবর নিয়েছি আমার বানিয়াচঙ্গে 1,14,00,000 টাকা না কত এইরকম বরাদ্দ। তো একটা মানুষ যে 400 গুণ অন্য বাংলাদেশের অন্যান্য উপজেলার থেকে 400 গুণ বেশি বরাদ্দ নিতে পারে ডক্টর ইউনূসের মতামতের বাইরে। শেখ হাসিনা তো কোনো টুঙ্গিপাড়ায় অন্যান্য উপজেলার থেকে 400 গুণ বেশি বরাদ্দ নেয় নাই। তো হাসিনার সিমডমকে এখানে করে গেছে সে। হাসিনার সিমডমকে অনেক উপরে নিচে ফেলে দিচ্ছে হাসিনা ওইখানে। তিনি কি মানে উপদেষ্টার চেয়ারে থেকে? এই জন্য আমি আপনাকে বলছি যে উপদেষ্টার চেয়ারে থেকে বর্ষে ইলেকশন করবে, কিন্তু তিনি তো সহজ না, তিনি তো একেবারে রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছেন যে আবেগের বশবর্তী হয়ে কিছু করবেন না। আবেগের বশবর্তী হয়ে, বিরাগের বশবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে কিছু করবেন না, সবটাই করেছেন। এবং এই ছেলে শপথবদ্ধ থাকা অবস্থায় সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে স্টেটমেন্ট করেছে তাদের নাকি ছিল এই সশস্ত্র যুদ্ধ করার, সশস্ত্র সংগ্রাম করার প্রস্তুতি ছিল। এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলা কোথায়? এই অস্ত্রগুলি তো দরকার। এই 7,500 অস্ত্র লুট হয়েছে 450টি থানা থেকে। এই থানার অস্ত্রগুলি, এর মধ্যে এসএমজি আছে, সাবমেশিন গান আছে, এই এসএলআর আছে, লাইট মেশিন গান আছে, তো এলএমজি আছে, এই অস্ত্র সহ আছে। তো এই অস্ত্রগুলি কোথায়? এই সজীব ভুইয়া জানেন কিনা? তিনি শপথবদ্ধ থাকা অবস্থায় বলেছেন। তাকে আমার মনে হয় ধরে আগে সেনাবাহিনীকে আমি অনুরোধ করব যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর যে শপথ নিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতার প্রতীক হচ্ছে বাংলাদেশ। আমরা বিরতির পরে এদেরকে আমি বলবো যে ওকে ধরে আগে জিজ্ঞেস করেন যে ওই অস্ত্রগুলো কোথায় আপনার কাছে। তো ইন দ্যাট কেস আমি দেখেন একটু আপনার একটা জায়গায় আসি যে আপনি একটা এই গণঅভ্যুত্থান পরিস্থিতি আপনি একটা বলেন ঐক্যমত কমিশন আপনি 83 কোটি টাকা খরচ করছেন 9 মাসে। 83 কোটি টাকা খরচ করে আলী রিয়াজ আপনি পালালেন কেন? তিনি পালিয়েছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি পালিয়েছে। দায়িত্ব নিয়ে বলতে পারছেন? আমি বলতেছি আলী রিয়াজ পালিয়েছে। তো আলী রিয়াজ পালিয়েছে এবং সেইখানে আজকে কি আসিফ নজরুল গতকাল বসে বলেন যে রাজনৈতিক দলগুলি আপনারা সিদ্ধান্ত নিয়ে 1 সপ্তাহের মধ্যে আসেন। তো মাঠও নাই, পুরোহিত নাই। এতদিন মাঠ ছিল, পুরোহিত ছিল আলী রিয়াজ ডক্টর ইউনূসের পক্ষে। তো এখন আপনি 83 কোটি টাকা খরচ করলেন, এখন বলেন যে রাজনৈতিক দলগুলি। তো আপনি শুরুতেই বলতেন যে রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিয়ে আপনারা আসেন, একটা মতামত আমাদেরকে দেন, 5-10টা বিষয়ে একটা মতামত দেন। আমরা রাজনৈতিক দলগুলি বসে 2 মাস না 15 দিন 1 মাসের মধ্যে আমরা এইগুলো দিয়ে অভ্যস্ত, দিয়ে বলতো যে ইয়াস এখন আপনি নির্বাচন করেন। তো আপনি 9 মাস পরে বলতেছেন কেন? এর আগে আপনি 6 মাস, এর আগে 3 মাস না 4 মাস আপনি কাটিয়েছেন যে এইগুলো করে, এই হজপজ করে, এই বুকিশ কাজ কারবার করে। তো বুকিশ কাজ কারবার করেন অন্য সময় করেন। এই গণঅভ্যুত্থান পরিস্থিতি মানুষের যখন ধৈর্য কম থাকে, সহিষ্ণুতা কম থাকে, দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক থাকে, সিকিউরিটি নাজুক থাকে, তারপর নিরাপত্তা নাজুক থাকে, প্রতিরক্ষা নাজুক থাকে, এই সময় আপনি আমার 14 মাস কাটিয়েছেন
ডক্টর ইউনূসের মনে হয় যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমি না, ডক্টর ইউনূসের কাছে আমার ভারসম প্রত্যাশা ছিল। আর উনি প্রসব করছেন একটা মুশিক, এই মুশিক প্রসব করার কারণে আমি ওনার সমালোচনা করি। তো আমি কিন্তু সমাধানও তো তার করতে হবে। সমাধান তো রাজনৈতিক দলগুলির কোর্টে বল ঠেলে দিয়ে উনি বললেন যে আপনারা সমাধান করেন। কিন্তু রাজনৈতিক দলগুলোও তো বলছে এটি সরকারের কাজ, এটি আমাদের কাজ। এক্স্যাক্টলি সরকারের কাজ। তো সরকারের কাজ যদি হতো, না হলে উনি শুরুতে বলতেন। আমার কথাটা হচ্ছে এই জায়গাতে আমি এখন যে ইনক্লুসিভ নির্বাচনটা চাই, গণ অভ্যুত্থানতর পরিস্থিতিতে আমি একটা ইনক্লুসিভ নির্বাচন চাই। এই ইনক্লুসিভ নির্বাচন হাসিনা যেভাবে ইনক্লুসিভ নির্বাচন বুঝতো আমি সেইভাবে বুঝি না। তো হাসিনাকে আমি ফলো করবো না। তো হাসিনা যা করেছে, হাসিনা খুন করেছে 1400টা, আমার জন্য কি 14টা খুন করে যায় যাচ্ছে? হাসিনা 1400 খুন করেছে, আমার জন্য কি তারেক রহমান বলছেন যে হাসিনা 1400 খুন করেছে, আমার জন্য 14টা খুন করা জায়েজ নাই? হাসিনার কোনো উদাহরণই আমাদের জন্য প্রযোজ্য না। আমি একটা নতুন 5 তারিখের পরে বাংলাদেশে এই নতুন যে বাংলাদেশ, নতুন যে আমাদের আইডিয়া তরুণদের, এরা নতুন বন্দোবস্ত বলে, বাট নতুন বন্দোবস্তের আইডিয়া বলে না, নতুন বন্দোবস্তের ভিজুয়ালাইজেশন বলে না। ভিজুয়ালাইজেশনটা হচ্ছে হাসিনা যাহা যাহা করিয়াছে আমি তাহা তাহা করিব না, এইটা হচ্ছে মূল বিষয়। তো ইন দ্যাট কেস আমি দেখেন একটু আপনার একটা জায়গায় আসি যে আপনি একটা এই গণ অভ্যুত্থানতর পরিস্থিতি আপনি একটা বলেন ঐক্যমত কমিশন। ঐক্যমত কমিশন আপনি 83 কোটি টাকা বিভিন্ন জায়গায়, একজ্যাক্টলি সোর্স নাই বাট বিভিন্ন সোর্স থেকে দেখলাম যে 83 কোটি টাকা খরচ করছেন 9 মাসে। 83 কোটি টাকা খরচ করে আলী রিয়াজ আপনি পালালেন কেন? তিনি পালিয়েছেন? হ্যাঁ, একজ্যাক্টলি পালিয়েছেন। দায়িত্ব নিয়ে বলতে পারছেন? আমি বলতেছি আলী রিয়াজ পালিয়েছে। এটিও তাজ রহমান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, মোশাররফ হোসেন ঠাকুর বিরতির আগে বলছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনের ঘোষণা দিয়েছেন শপথবদ্ধ চেয়ারে থেকে। আপনি রাজনীতির মানুষ হিসেবে এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আমার ক্ষুদ্র অভিজ্ঞতাতে রাজনৈতিক জীবনে শপথ যখন করেন আপনি, তখন যে অবস্থায় থাকেন ওই অবস্থা থেকে আপনি কিন্তু নির্বাচন করবেন এটা বলতে পারেন না, এটা শপথভঙ্গ হয়ে যায়। শপথ এখান থেকে সরতে হবে। নিরপেক্ষ সরকারের আপনি নিরপেক্ষ সরকার না, অন্য ক্যাবিনেটে থাকলেও আপনি কিন্তু সরকারের প্রিভিলেজ নিয়ে, সরকারি কোনো বেনিফিট নিয়ে আপনাকে রাষ্ট্র ক্ষমতায় থেকে যদি আরেকটা একটা ইলেকশনের জন্য আপনি প্রস্তুতির কথা বলেন, তাহলে আপনার উচিত ছিল এই নাহিদের সাথে একসাথে রিজাইন করে এখান থেকে বেরিয়ে আসা, হলে তখন হয়তো বা এইটা ভ্যালিডিটিটা পাইতো। এখন 3 মাস পরে আপনি বলছেন নির্বাচন, ইফ নির্বাচনটা হয়, এখন আপনি সেই জায়গায় পুলিশকে পদায়ন করেছেন, 2600 কোটি টাকা আপনার এলাকায় দিয়েছেন। বৃহত্তর সিলেটের সন্তান আমি নিজে, উনিও আমাদের সিলেটের আন্দোলন করছি একটি জানেন, আর কারণ সিলেটের টুরিস্ট স্পট, কক্সবাজারের পরেই সিলেট এখন হয়ে গেছে। সেই সিলেটে যাওয়ার জন্য আপনার লাগতো ম্যাক্সিমাম 7 থেকে 8 ঘন্টা, এখন 17 থেকে 18 ঘন্টা লাগে। রাস্তাটায় ট্রাক পর্যন্ত চলতে পারে না। যারা সিলেট যাচ্ছে ঢাকা থেকে আসে বলতেছে, তাজ ভাই এই কী অবস্থা আপনাদের সিলেটে? কোনো ধরনের 14 মাসে কোনো বাজেট কিচ্ছু দেওয়া হয় না সিলেট। ইনফ্যাক্ট সিলেটের কোনো তিনি স্থানীয় সরকার মন্ত্রী, তো এই কাজগুলো এটি কি সমর্থন করেন কিনা? আমি তো অবশ্যই চেয়ার থেকে, আমার জায়গা সিলেট হিসাবে আমি এটা বললাম। বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে কী অবস্থা, ওনার ব্যাপারে তো পত্রিকায় লেখালেখি করছে। একটা দলকে রিপ্রেজেন্ট করেন, একটা দলের প্রতিনিধি উনি, তার দল নিবন্ধিত হয়েছে, দলের সমর্থন দিচ্ছেন উনি, এখনও পর্যন্ত রিজাইন না করে যদি এখানে থেকে ফেব্রুয়ারি নির্বাচন করবেন বলেন, তাহলে শপথ ভঙ্গ হবে। আগামীতে আইনতভাবে উনি ঝামেলায় পড়তে পারেন। জি, ধন্যবাদ। মোশাররফ হোসেন ঠাকুর, একই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই আর একটু যোগ করতে চাই। আমরা আজকে একটি ভালো লাগার খবর, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজকে একজন উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন যে আগামী সপ্তাহেই শেখ হাসিনার রায় হতে পারে, এরকম একটি সম্ভাব্যতার কথা তিনি বলেছেন। নিশ্চয়ই এটি আমাদের জন্য, যারা অভ্যুত্থানের পক্ষে শক্তি বা যারা এখনো ভিকটিম রয়েছেন, তাদের খুশি হবারই কথা যে তারা ন্যায় বিচার পাচ্ছে। আমি খুশি হলাম না, কারণ আমি বারবার বলছি যে শেখ হাসিনা যেভাবে জুডিশিয়াল কিলিং করেছেন রায় দিয়ে, ফরমাইশে রায় দিয়ে, আমরা শেখ হাসিনার জন্য একটা সুবিচার নিশ্চিত করব। আমরা তার জন্য জাস্টিস এনশিওর করব, এবং এই জাস্টিস এনশিওর করার জন্য আমি মনে করি যে শেখ হাসিনা এবং ক্রেডিবল যে একটা জাস্টিস, যেন সবাই বিশ্বাসযোগ্য একটা জাস্টিস, এই বিচার, এটা হওয়ার ক্ষেত্রে মাহফুজ যেটা বললেন এটা ক্ষতিগ্রস্ত করবে, ক্রেডিবল বিচারকে প্রশ্নবিদ্ধ করবে, ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করবে। কারণ এটা বলার, এটা উনি 1 নম্বর হচ্ছে উনি জাস্টিস মিনিস্টারও না,
নাম্বার Law ওয়ান minister. ল মিনিস্টারও না, সরি ল মিনিস্টার, secretary, হ্যাঁ। ল মিনিস্টার না, ল সেক্রেটারি না, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার না, তো এই অ্যাটর্নি জেনারেল না, অ্যাটর্নি জেনারেলের না, প্রসিকিউশনের হেড না, প্রসিকিউশনের হেড না, তিনি এটা বলে এটাকে ভুল করেছেন। আমি তাকে খারাপ উদ্দেশ্য বাদ দিলাম, কিন্তু তিনি এটা বাচ্চা মানুষ ভুল করেছেন। এই যে অভিজ্ঞতার প্রশ্ন, এই যে অভিজ্ঞতার প্রশ্ন, অভিজ্ঞতা অমূল্য, অভিজ্ঞতার মূল্য নাই, অমূল্য একটা জিনিস। যদি আমার মনে হয় যে এই জায়গায় যদি একজন সিনিয়র মিনিস্টার, ইনফরমেশন মিনিস্টার থাকতেন, তাহলে কখনোই এটা বলতেন না, জানলেও বলতেন না, বলতেন যে এটা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বা প্রসিকিউটর এরা বলুক। জি, তো যাই হোক, আমি আপনাকে বলছি আজকের মতো শেষ করতে হচ্ছে, অন্য আরো বিস্তারিত আলোচনা শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ মোশাররফ হোসেন ঠাকুর, ধন্যবাদ এটিও তাজুর রহমান আপনাকে।